আমাদের রোগ তৈরি হয় আমার পাকঘর থেকে, আমার ডাইনিং টেবিলে এবং আমার ফ্রিজে। ৮০ ভাগ রোগ তৈরি হয় এখান থেকে। আপনি মদ না খেলে কী হবে? আপনি তো নিকৃষ্ট আর একটা জিনিস খাচ্ছেন, সেটা হলো খবিস। আপনি হারাম খাচ্ছেন না, কিন্তু ফলের রস হারাম হবে না, তবে খবিস হবে। তৈব খাবার হলো সেই খাবার যেই খাবারগুলো রিয়েল, পবিত্র এবং তাজা, এবং যেই খাবারগুলো পরিমিত খেলে আমাদের কোনো রোগ হবে না, কল্যাণ হবে। আমি সেই খাবার থেকে পুষ্টি পাবো, শক্তি পাবো, এনার্জি পাবো। লুকানো চিনি মানে ধরেন আপনি একটা এই যে ব্ল্যাক রাইস, এখানে লুকানো চিনি আছে। যদি আমরা রিয়েল ফুড যদি অতিরিক্ত খাই তাহলে আমরা রোগী হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যারা ফেসবুক এবং ইউটিউবে জয়েন করেছেন, কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আপনারা সঠিকভাবে শব্দ শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। আমরা প্রথমেই মহান রাব্বুল আলামিন ওনার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আমাদেরকে এই পৃথিবীতে তিনি পাঠিয়েছেন একটা পরীক্ষার জন্য। একটা পরীক্ষা দিতে আমরা এই পৃথিবীতে এসেছি। এই বিষয়টা ক্লিয়ার কিনা আপনারা দেখেন তো। তো যারা এই পৃথিবীতে সাকসেস হতে চায়, পৃথিবীতে নাম কামাতে চায়, টাকা কামাতে চায়, বা অর্থ সম্পদ, অথবা তার ছেলে সন্তান, তাদের ভবিষ্যৎ, অর্থাৎ পৃথিবী কেন্দ্রিক যারা চিন্তা করে যে সফলতা সে এখানেই পেতে চায়, এবং এগুলো নিয়ে ভাবে কার বাচ্চা কতটা প্রতিষ্ঠিত, আমার বাচ্চা কি, কার কয়টা গাড়ি, আমার কয়টা, বা আমার বন্ধুর এই অবস্থা, আমি কোথায়, এইগুলো যারা সবসময় ভাবে, পৃথিবী কেন্দ্রিক চিন্তা, মানে মারা যাবে এই কথাটা তার মনে থাকে না, ভাবে এটাই চিরস্থায়ী জীবন, মানে এই পৃথিবীতে আমি থাকবো, এখানে আমার বাড়ি কয়টা এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে গাড়ি কয়টা খুব গুরুত্বপূর্ণ, কয়জন চিনে আমাকে এটা গুরুত্বপূর্ণ, সমাজে আমি কতটা পাওয়ারফুল সেটা গুরুত্বপূর্ণ, আমি দেশের সর্বোচ্চ চেয়ারটা আমার দরকার, আমি মন্ত্রী হতে চাই, আমি আমলা হতে চাই, সচিব হতে চাই, পুলিশের বিরাট বড় কর্মকর্তা হতে চাই, ইত্যাদি ইত্যাদি। মানে যারা এই পৃথিবী কেন্দ্রিক চিন্তা করে তারা মানসিকভাবে অসুস্থ হবে। আর সুস্থ থাকার জন্যে মানসিকভাবে ভালো থাকা খুব গুরুত্বপূর্ণ, এবং তারা আত্মিকভাবে অসুস্থ হবে, স্পিরিচুয়ালি তারা অসুস্থ হয়ে যাবে, আত্মিকভাবে অসুস্থ হবে। তো আত্মা ভালো থাকা, আল্লাহর সাথে কানেকশন থাকা, এটা সুস্থ থাকার জন্যে জরুরি। এবং অবশ্যই এর ফলশ্রুতিতে তার শারীরিক মানে অসুবিধাগুলো আসতে শুরু করবে এবং সে রোগী হবে। একটা মানুষের রোগী হওয়ার জন্যে তার পরিবেশ যেমন দায়ী, তার পারিপার্শ্বিকতাও দায়ী। ধরেন আমাকে একজন ফলো করবে, সে পুরান ঢাকায় থাকে, বিরিয়ানির ঘ্রাণ শুনতে শুনতে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তা আশেপাশে তার বিরিয়ানির ঘ্রাণ মোমো করে, সবাই খায়, সে একা কীভাবে নিজেকে বাঁচাবে? পরিবেশ পরিস্থিতি মানুষকে বাধ্য করে। সে ঘুমাবে, তার ফ্যামিলি সবাই রাত 2টা-1টা পর্যন্ত খেলা দেখে, চিৎকার চেঁচামেচি করে, হই হই করে ওঠে, তো সে ঘুমাতে পারে না। তা এখন তার পরিবেশ তাকে সুস্থ থাকতে বাধা দিচ্ছে। একটা মানুষ রোগী হওয়ার জন্যে স্বামী স্ত্রীর সম্পর্ক, দেখা গেল স্বামী ঘরে গেলেই স্ত্রী তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, অথবা স্বামী বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে বাজে ব্যবহার করে, এবং তাদের সম্পর্ক খুব খারাপ, কিন্তু সমাজের দিকে তাকায়, সন্তানের দিকে তাকায়, সংসার করতে হচ্ছে, কিন্তু একটারে দেখতে পারে না। তা এখন এইটাও রোগী হওয়ার জন্য যথেষ্ট। এখন ট্যাবলেট দিয়ে আপনি সব সমস্যার সমাধান করবেন, ইঞ্জেকশন দিয়ে সব সমস্যার সমাধান করবেন, এটা কিভাবে সম্ভব? এটা নিয়ে কখনো কি ভেবে দেখেছেন? আপনারা এটা নিয়ে কখনো চিন্তা করেছেন? তা আপনারা কি বিশ্বাস করেন যে ডায়াবেটিস ভালো হয় না? তো ডাক্তাররা কি বলে, ডায়াবেটিস কখনো ভালো হয় না, কি এটা তো জানেন নাকি? এটাও জানেন না? তা আপনারা কি কোনো ডায়াবেটিসের রোগী আজকে এসেছেন? তাহলে আপনার ডাক্তার কি বলেছে, এটা ভালো হয়ে যাবে? ভালো হবে না। আপনার কতদিন ধরে ডায়াবেটিস? 6-7 বছর। তাহলে 6-7 বছর আপনি চিকিৎসা করছেন। এখন আপনি কি বলতে পারবেন যে ডায়াবেটিস কেন হয়, কিভাবে হয়, আপনার কোন ধরনের ডায়াবেটিস, এবং কিভাবে এটা থেকে ভালো হওয়া সম্ভব, এটা বলতে পারবেন? তার মানে ডাক্তার কি আপনাকে এই বিষয়ে শিখাইছে? তাহলে ডাক্তাররা আমাদেরকে কি কারণে রোগ হয়েছে সেগুলো বলেন না, আমাদেরকে শিক্ষিত করে তোলেন না।
আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন না, তিনি আমাদেরকে শুধুমাত্র ওষুধ দেন। এবং অনেক ক্ষেত্রে যারা বড় বড় ডাক্তার, এদের সঙ্গে তেমন কথা বলা সম্ভব না। যাদের ভিজিট যত বেশি, তাদের সঙ্গে কথা বলার সম্ভাবনা ততই কম, কারণ তিনি অনেক ভারী প্রফেসর। ভারী বলতে অনেক সময় নিজেও ভারীও হয়ে থাকেন, তাদের অনেকেরই ওজন অনেক বেশি। ভারী প্রফেসর কে এটা? আচ্ছা, তার মানে তিনি মানে তার মুখের মধ্যে অনেক ভার, মানে হাসি বের হয় না সাধারণত, যাদের কথা বলছি। খুব গুরু গম্ভীর, সেদিক থেকেও অনেক ভারী, এবং তিনি কথা বলতে চান না। কথা বললে কারণ তার কথার অনেক দাম আছে, তো বললে পরে দামি কথাগুলো তিনি ভিতরে রাখেন, কারণ উনি অনেক বড় দামি প্রফেসর, অনেক টাকা ভিজিট, অনেক দিন সিরিয়াল দিয়ে তাকে দেখাইছেন। তো এই দামি কথাগুলো তিনি সহজে মুখ দিয়ে বের করতে চান, বুঝতে পারছেন? তা আপনি যে তার সঙ্গে কথা বলবেন যে স্যার আমার কেন হলো ডায়াবেটিস, কি করে হলো, কিভাবে হলো, কেমনে ভালো হব, ওষুধ থেকে বাঁচবো, কিভাবে ওষুধ ছাড়বো, ইনসুলিন থেকে কি বাঁচা সম্ভব না, অনেক দিন ধরে তো আপনার কাছে আসতেছি, এইভাবে যদি শুরু করেন তাহলে দেখবেন যে বলবে আপনার ভালো না লাগলে আসবেন না। আর আপনি তো ডাক্তার না, আপনি তো ডাক্তার হলে না আপনাকে আমি বুঝাইতে পারতাম। ডাক্তাররাই বোঝে না, আর আপনাকে আমি কিভাবে বোঝাবো? এইভাবে আপনাকে যে কোনো একটা কথা শোনায় দেবে। যদি বিশ্বাস না হয়, আপনি যে কোনো বড় একজন প্রফেসরের কাছে যায় এগুলো একটু জিজ্ঞেস করার চেষ্টা করেন। যে টাইপ 2 ডায়াবেটিস আমার নাকি 1, কীভাবে বুঝবো? স্যার রেজাল্টগুলো বুঝায় দেন, কেন করাইলেন রেজাল্টগুলা, এই পরীক্ষাগুলো আমি কি কারণে করলাম, এই যে আমাকে যে এতগুলো টাকার টেস্ট দিলেন কেন দিলেন, কোনটা দিয়ে কি বুঝতে চেষ্টা করলেন, আমার রোগের সাথে এটার কী সম্পর্ক, স্যার এই যে ওষুধগুলো দিলেন এগুলো কোনটা কিভাবে কাজ করে, এবং এই ওষুধগুলোতে আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা, দীর্ঘদিন খেলে কোনো অসুবিধা হবে কিনা, এই ওষুধগুলো কি ইন দ্য লং রান আমাকে কোনো বিপদে ফেলবে কিনা, আর আমি যে ওষুধ খাচ্ছি আমি কি এই সারা জীবন খাইতে হবে কিনা, এ কি কোনো দিন ভালো হওয়ার কোনো উপায় নেই, এ কোনো সম্ভব না। মানে এরকম প্রশ্ন যখন করা শুরু করবেন, কীরকম উত্তর আশা করেন আপনারা? যারা ফেসবুকে আছেন তারা কাইন্ডলি কমেন্ট করেন যে কেমন উত্তর আশা করেন, বা এ ধরনের করে দেখছেন নাকি কেউ কখনো? আপনি মদ না খেলে কী হবে? আপনি তো নিকৃষ্ট আর একটা জিনিস খাচ্ছেন, সেটা হলো খবিস। আপনি হারাম খাচ্ছেন না, কিন্তু ফলের রস হারাম হবে না, তবে খবিস হবে, মানে আপনার জন্য ক্ষতিকর হবে। বুঝতে পারছেন? বসে থাকেন, এত ব্যতিব্যস্ত হওয়ার কিছু নাই, আলোচনা শুনে না। বুঝেন না কথা? তাহলে আপনারা যারা মনে করেন আপনার সন্তান আছে, তো সে এই ধরনের প্রসেসড আল্ট্রা প্রসেস ফুড বেশি খায়, তো আমাদের কাছে এমন এসেছে 11 বছরের বাচ্চা টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেছে, ফ্যাটি লিভার হয়ে গেছে, ওজন 95 কেজি হয়ে গেছে। তাহলে এই যেই খাবারগুলো খেয়ে তার এই ঘটনা ঘটলো, সেটা নিশ্চয়ই কল্যাণ কোনো খাবার নয়, উত্তম কোনো খাবার নয়, পবিত্র কোনো খাবার নয়, সেটা নিশ্চয়ই তার জন্য ভালো না, নাকি? তাহলে এই খবিশ খাবার আমরা খাচ্ছি কিনা? এখন পবিত্র কোরআনে কি খবিশ খেতে বলা হয়েছে নাকি তয়েব খেতে বলা হয়েছে? তয়েব খেতে বলা হয়েছে। তাহলে আমরা তয়েব না খেয়ে খবিশ খেয়ে আমরা বিপদে পড়ছি। তাহলে তয়েব খাবার হলো সেই খাবার যেই খাবারগুলো রিয়েল, পবিত্র এবং তাজা, এবং যেই খাবারগুলো পরিমিত খেলে আমাদের কোনো রোগ হবে না, কল্যাণ হবে। আমি সেই খাবার থেকে পুষ্টি পাবো, শক্তি পাবো, এনার্জি পাবো, সেই খাবার দিয়ে আমার ভিটামিন ডি তৈরির উপকরণ, কোলেস্টেরল পাবো, সেই খাবার দিয়ে ভালো প্রোটিন পাবো, সেই খাবারে ভালো ফাইবার থাকবে, সেই খাবারে আমার গ্লুকোজ থাকবে ভালো, ফ্রুক্টোজ থাকবে ভালো, মানে সেইগুলো এমন সোর্স থাকবে, এমনভাবে থাকবে, লুকানো থাকবে, চিনিগুলো লুকানো থাকবে, চিনিগুলো ওপেন থাকবে না, নেকেড থাকবে না। তো লুকানো চিনি মানে ধরেন আপনি একটা এই যে ব্ল্যাক রাইস, এখানে লুকানো চিনি আছে, এই চিনিটা ধরেন আপনি যদি ব্ল্যাক রাইস খান, ধরেন সবজি খেলেন, মাছ মাংস ডিম খেলেন, শেষে একটু ব্ল্যাক রাইস খেলেন, তখন দেখা যাচ্ছে যে এই যে ফাইবার, হ্যাঁ, আপনার সবজির একটা ফাইবার আছে, এই চালের একটা ফাইবার আছে, এগুলোকে এমনভাবে চিনিগুলোকে ঢেকে রাখবে যে ও চাইলেও সহজে রক্তে আসতে পারবে না, তো আপনার সুগার স্পাইক করতে পারবে না। এটা ধীরে ধীরে স্লোলি ধীরে ধীরে অ্যাবজর্বড হবে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে আসবে, একটু একটু করে কাজে লাগবে। এইভাবে আপনি দেখবেন এটা কোনো হঠাৎ করে সুগার আসবে না। তো প্রকৃতি, আল্লাহ তাআলা প্রতিটা জিনিস তৈরি করে সেটাকে এমনভাবে করে রেখেছেন যে আমাদের হোল ফুড খেতে বলা হয়েছে, যে তোমরা হোল ফুড খাও, মানে খাবারের কিছু ফেলে টেলে দিয়ে খেও না, পুরোটা খাও। ধরেন আপনি গরুর মাংস খেলেন চর্বি ফেলে দিয়ে, এটা বলেননি, বলছে গরুর মাংস চর্বি সহই, মানে চর্বিটা দিয়েছেনই খাওয়ার জন্যে, মাংসটাও দিয়েছেন খাওয়ার জন্যে, হাড্ডিটাও দিয়েছেন খাওয়ার জন্যে, মগজটা দিয়েছেন খাওয়ার জন্যে, বুঝলেন, কলিজাটা দিয়েছেন খাওয়ার জন্যে, হ্যাঁ। তো
তো তারপর আবার রক্ত খাওয়া যাবে না, ওটা আমাদের জন্য হারাম। কিন্তু একদল লোক আছে যারা যাদেরকে আমরা জঙ্গলি বলি, যারা একেবারে জঙ্গলে টঙ্গলে থাকে, ওরা সভ্যতার মানে আমরা বলি অসভ্য, আর ওরা আমাদেরকে অসভ্য বলে, কারণ ওদের দৃষ্টিতে আমরা অসভ্য, আমাদের দৃষ্টিতে তারা অসভ্য। এটা হলো দৃষ্টিভঙ্গি। তো আমরা বলি যে তারা সভ্যতার আলো থেকে বঞ্চিত হয়েছে, আর ওরা বলে যে এরা অসভ্য হয়েছে আমাদেরকে, কারণ এরা সব রুগী, এরা সব প্রকৃতি থেকে দূরে সরে গেছে, এরা গাছ কাটে, এরা পরিবেশ নষ্ট করে, এরা বাতাস দূষণ করে, এরা মানে আমাদেরকে ওরা খুব নোংরা মনে করে। আর ওরা হলো প্রকৃতির ভিতরে থাকে, ওরা প্রকৃতি ভালোবাসে, জঙ্গল ভালোবাসে, গাছ ভালোবাসে, এবং সব প্রাণী ওরা হত্যা করে ফেলে না, কারণ জানে যে প্রকৃতিতে একটা ফুড ইকোসিস্টেম আছে। হ্যাঁ, এখন যদি সে একটা সব হত্যা করে ফেলে, তখন ওই পরে হরিণ খুঁজে পাবে না, ওই পরে ওদের আর একটা পরে ওদেরকেও হরিণকেও বাঁচতে দিতে হবে। ওরা শুধু তাদের খাবারের প্রয়োজনে শিকার করে, এর অতিরিক্ত শিকার করে না, কারণ জানে যে আমরা যদি সব মারিটারি ফেলি তাহলে তো হরিণই থাকবে না এলাকায়, তো হরিণ না থাকলে তো আর আমরা খাবো কীভাবে? বুঝতে পারছেন? পাখি তো থাকবে না বা এরকম। কিন্তু আমরা কি করি, ধরেন সব এখন আমাদের আইন করতে হয় যে হ্যাঁ এই সময় ইলিশ মাছ ধরা যাবে না, কারণ যদি এই সময় আমি ইলিশ মাছ ধরি তো আমরা ধরবো পোনা মাছ, তো এই মাছ আর বড় হইতে পারবে না। হ্যাঁ, আমরা ডিমওয়ালা মাছ ধরে ফেলবো, তো ডিম আর পারতে পারবে না, বাচ্চা আর হইতে পারবে না, মাছ আর বাড়তে পারবে না। তো এই জন্যে আমাদের আইন করে এটা করা লাগে। কিন্তু ওই যে যারা একদম অরিজিনাল পাহাড়ি বা অরিজিনাল যারা ওই যে আফ্রিকার জঙ্গলে থাকে, তারা ওই ন্যাচারাল লয়ের ভিতরেই থাকে, কারণ তারা এগুলো এমনিতেই করে। তো তারা আমাদের মনে করে আমরা অসভ্য, কারণ বৃক্ষ নিধন করছি, ফরেস্টগুলো সব করছি, তারপরে আশেপাশে ধরেন এই যে ঢাকা শহর, এখানে কোনো একটা বন্য প্রাণী বাঁচতে পারবে? এখানে কি আপনার ঢাকা শহর থেকে আপনি কোনো খাবার পাবেন? না, ঢাকা শহরে মানুষ খালি খাবে, আর এই খাবারটা তারা আনবে গ্রাম থেকে। এখন আস্তে আস্তে তারা গ্রাম আর রাখবে না, সব বানাবে শহর, তখন তো আর সে খাবার পাবে না। ধরেন সিঙ্গাপুর, সেখানে কি কৃষিকাজ করার কোনো জায়গা আছে? তো এদের যত খাবার দাবার সব ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। কথা বুঝতে পারছেন? তো ওদের তো আর কোনো জমি টমি কিচ্ছু নেই। হ্যাঁ, তো ওদের সব খাবার ইম্পোর্ট করে। এখন যদি আমরা যদি তাদের পৃথিবীর কোনো দেশ যদি সিঙ্গাপুরকে খাবার না দেয়, ওরা না খেয়ে মরে যাবে। কি বোঝেন নাই কথা? তো মানুষ কি করছে, মানুষ ওই যে শহরকে ভালোবাসছে, শহরে আসতে চায়, শহর যত বড় হবে তত তার খাদ্য সংকট বাড়বে। যদি আমরা রিয়েল ফুড যদি অতিরিক্ত খাই, তাহলে আমরা রুগী হব। বেশি খেলে, বারবার খেলে রুগী হব। হ্যাঁ, তো আমরা রোজাও রাখবো, আবার যা খেয়েছি সেটাকে কায়িক শ্রম বা ব্যায়ামের মাধ্যমে ব্যবহারও করবো। এখন আমরা খেয়েছি কিন্তু ব্যবহার করিনি, তো স্বাভাবিকভাবে সেটা কোষে ওভারলোড তৈরি করবে, সেলুলার ওভারলোড হবে, চর্বি হিসেবে জমবে, কোষে অতিরিক্ত জমে হোমায়ার বেড়ে যাবে। হোমায়ার বেড়ে গেলে তখন আপনার কোষে ওভারলোড থাকলে তখন রক্তের চিনি কোষে ঢুকতে পারবে না, তখন রক্তের চিনি বেড়ে যাবে। তো আপনি বলবেন আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি ডাক্তার দেখাবেন, তো ডাক্তার বলবে তোমার ডায়াবেটিস হয়েছে, কোনো বিষয় না, এই না ওষুধ খাও, 6 বেলা চিনি খাও, মানে ভাত খাও, রুটি খাও, ফল খাও, দুধ খাও, আর ওষুধ খাও, এইভাবে চলতে থাকো। কথা বুঝতে পারছেন? তো আপনি যাবেন ডাক্তারের কাছে, আপনি বইয়ে লিখে দিবে 6 বেলা খবিশ খাবার খাবেন, আপনার চিনি বেশি, আপনি রুটি খান, রুটি মানে কি চিনি, মুড়ি বিস্কিট খই খান মানে কি চিনি, তা আপনি সেখানেও সুস্থতা পাবেন। আপনি যাবেন পুষ্টিবিদের কাছে, তিনিও 6 বেলা চিনি খেতে লিখে দেবেন, সেখানেও আপনি সুস্থতা খুঁজে পাবেন। তা আপনি কোথায় সুস্থতা খুঁজে পাবেন? কার কাছে যাবেন? তো মানুষ তো অসহায় হবেই, অসহায় হয়ে তো সে চিন্তিত হবেই, এবং যেহেতু সে ফাঁদ থেকে বেরোতে পারছে না, নিজের নলেজও নেই, আর কেউ তাকে সাহায্য করছে না, তখন সে তো হতাশায় নিমজ্জিত হবে। সে তো গাতায় পড়ে গেছে, গাতা থেকে বেরোতে পারছে না, সে তো হতাশায় নিমজ্জিত হবে, সে তো চিন্তিত হবে। তার আত্মা তো বলবে তুমি যা করছো ঠিক না, তার ভিতর থেকে তো আওয়াজ আসবে যে তুমি যে করছো ঠিক করছো না, তুমি ভুল পথে আছো, ভুল করছো। হ্যাঁ, তো কনফ্লিক্ট তো তার হবেই। তা আপনি কার কাছে যে সুস্থতা পাবেন? কার কাছে যাবেন? আপনি কোথায় যাবেন? হোটেলে খাইতে যাবেন, পাবেন না। বাসায় রান্না করবেন, সয়াবিন তেল, সাদা ভাত, সাদা রুটি, ওই সেই গম, জেনেটিক্যালি মডিফাইড, যেই গম জিএমও, যেই গম কেমিক্যাল পেস্টিসাইড ফার্টিলাইজার, সেম গ্লাইফোসেট, সেম জমির হেভি মেটাল, সেম আপনার ফাইবার ফেলে দিয়ে ধবধবে সাদা করা হয়েছে। সেখানে আছে গ্লুকোজ, সেখানে আছে গ্লুটেন, গ্লু গ্লু গ্লু, আটা মানে আঠা, আঠা আঠা, গ্লু গ্লু গ্লু। হ্যাঁ, গ্লু মানে কি আঠা, আটায় কি থাকে? আঠা, আঠা না থাকলে খামি হবে না, গ্লুটেন। হ্যাঁ, তো সেই রুটি আপনি খাচ্ছেন, সাদা রুটি, বা সেটারে সয়াবিন তেল দিয়ে ভাজ্যা খাইতে আছেন, পরোটা। হ্যাঁ,
সেই সয়াবিন তেলে আপনি ওই চাষের মাছ, চাষের সবজি, চাষের গরু, চাষের ছাগল, চাষের ডিম ইত্যাদি, কারণ এগুলো সস্তা, অ্যাভেলেবেল সবখানে পাওয়া যায় ফার্ম চাষের। তা এই যে খাচ্ছেন, এ খেয়ে আপনার ঘর, তা আপনি কোথায় সুস্থ থাকবেন? ঘরে নাই, বাইরে নাই। আমি খুব স্বাস্থ্য সচেতন, আমি বাইরে কিছু খাই না, তো ঘরেই তো সব নোংরা জিনিস খাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত। আপনার ঘরে আছে কি পাস্তা, নুডলস, চানাচুর, বিস্কিট, ড্রাই কেক, আরও ফ্রিজ খুললে দেখা যাবে যে কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, কেক, হ্যাঁ, সব পেস্ট্রি, এভরিথিং ইজ দেয়ার। মিষ্টি, মিষ্টি দই, আরও কত কি আছে ফ্রিজ খুললেই। বা আমার একবার ইচ্ছা হয় যে নতুন একটা প্রোগ্রাম তৈরি করব, সেখানে বাড়ি বাড়ি গিয়ে ফ্রিজ খুলবো, পাকঘর ভিজিট করব। হ্যাঁ, আপনারা রাজি থাকলে আমি যাইতে পারি, রাজি আছে। দেখবো যে কার বাড়িতে কে কী করতে আছে। হ্যাঁ, সে রুগী কেন, তার একটা মানে একেবারে পোস্টমর্টেম করা। মানে একটা ফ্যামিলিতে ঢুকে যে আপনি কেন রুগী, কটা রুগী, কী কী ওষুধ খায়, হ্যাঁ, এবং সেখানে কি কি খায়, তারা ঘুমায় কখন, তাদের সাথে আড্ডা দেওয়া, হ্যাঁ, দিয়ে তাদেরকে ইয়ে করা। তো আমরা তো ইনশাল্লাহ বাড়িতে যাওয়া শুরু হবে। আমি হজের কারণে যাইতে পারি নাই, তারপরে রোজার পরে আমাদের কিছু ব্যস্ততা ছিল। তো আমাদের অলরেডি সিলেক্ট হয়েছে যে ওই যে আমি বলেছিলাম যে যারা বিভিন্ন শোরুম থেকে শোরুমে আমাদের গিয়েছেন, তা আমাদের 11টা শোরুম আছে। তো সেখানে আমি ওই সিলেক্ট হয়েছে কাদের বাসায় যাব, ওটা অলরেডি সিলেক্ট হয়েছে, এটা জানানো হবে পর্যায়ক্রমে যাব। তো 55টা বাসায় যেতে হবে, সময় লাগে 55টা বাসা, কারণ 11টা শোরুম, 5টা করে বাসা, টোটাল 55টা বাসা। তাহলে খিলকেতে 5টা বাসা, গাজীপুরে 5টা বাসা, উত্তরাতে 5টা বাসা, এরকম মোট 11টা শোরুম। তো তার ভিতরে 5টা করে বাসায় গেলে 55টা বাসায় যেতে হবে। গ্রামের মানুষ শহরের চেয়ে একটু ভালো আছে আর কি। হ্যাঁ, গ্রামের মানুষ শহরের চেয়ে ভালো আছে, এই জন্য তাদের পরে যাব। তবে শহরের মানুষ বেশি বিপদে আছে, এই জন্য আগে বেশি বিপদের কাছে আগে যেতে হবে। হ্যাঁ, ওইটা হবে ইনশাল্লাহ। তা এখন আর সবচেয়ে বড় কথা হলো আমার কাছাকাছি আগে যেতে হবে, কারণ ওই যে কাছের ফল আগে খাইতে হয়, আর দূরের ফল পরে, কারণ নাহলে আমার লাইফস্টাইল নষ্ট হয়ে যাবে না। আমি বাড়ি বাড়ি খালি যাবো, তো আমি তো রুগী হয়ে যাবো। তাই ভাবে, হ্যাঁ, দেখা গেলো এইটা করতে কতদিন লেগে যায় তার কোনো ঠিক নেই, কয় মাস লাগে। তাহলে 55টা বাসায় যেতে হলে, হ্যাঁ, যদি 55 দিন লাগে তাহলে তো 2 মাস এমনিই হয়ে গেল। তারপর ডেলি তো আর হয়তো যাবেও না, আর অনেক কাজকাম থাকবে, প্রোগ্রাম থাকে অনেক। তো যাক, তো গেলে পরে এই কাজটা করতে হবে তাদের অনুমতি নিয়ে, যে দেখি কি ফ্রিজে আছে, দেখি আপনার পাকঘরে কি আছে। এরা কি আগেই সতর্ক হয়ে যাবে কিনা? আচ্ছা, সতর্ক হওয়ার পরেও দেখি কি কি আছে না। তো এইভাবে আমাদের রোগ তৈরি হয় আমার পাকঘর থেকে, আমার ডাইনিং টেবিলে এবং আমার ফ্রিজে। 80% রোগ তৈরি হয় এখান থেকে। 80% আমরা রুগী হচ্ছি, সেটা হলো আমার পাকঘর, সেটা হলো আমার ডাইনিং, আর সেটা হলো আমার ফ্রিজ। বুঝতে পারছেন? তো এগুলো তদন্ত করলে আপনার 80% আমরা পেয়ে যাব রোগের কারণ। আর বাকিটা হচ্ছে আপনি ঘুমান না, দেরি করে ঘুমান, টেনশন করেন, রাত জাগেন, ব্যায়াম করেন না, এই হলো বাকি কারণ। আর এগুলো যারা করে তাদের থেকে আপনার আশা করার কোনো কারণ নেই যে সে রোদে যায় বা ঘাসে হাঁটে। এটা তাদের থেকে আশা করা, এটা হলো যে মানে একেবারে মানে এটা উচিতই হবে না, মানে কারণ এটা হইতেই পারে না, যে বুঝতে পারছেন, এটা হইতেই পারে না। তাহলে খেয়াল করুন, টোটাল সমাজ ব্যবস্থাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, এই যে আপনি আপনাকে বুদ্ধিমান মনে করেন, স্বাভাবিক, সবাই সবাইকে বুদ্ধিমান মনে করে। আপনি ভাবেন যে আমি সব বুঝি, স্বাভাবিক, এটাই স্বাভাবিক, সবাই তাই মনে করে। এবং সে তার বুদ্ধি দিয়ে আর একজনকে বিচার করে, মানে ওই লোকটা কেমন, সে তার বুদ্ধির কারণেই সে বিচার করে এই লোকটা কেমন। এখন কোন লোক আপনার পছন্দ হবে, যার সাথে আপনার মিল হবে। তাহলে নষ্ট লোক পছন্দ করবে, ভালো লোক পছন্দ করবে। আমার একজন নামাজি লোক আর একটা নামাজি লোককে দেখলে ভালো লাগবে, আর একটা বেনামাজি আর একটা নামাজিরে পছন্দ করবে না। যে খাইতে পছন্দ করে আর একটা লোক খাইতে পছন্দ করে, তার খাওয়ার লোকটাকে পছন্দ হবে, ফুড ব্লগার তার পছন্দ হবে, যারা সারাদিন খায়। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। সেও খেতে পছন্দ করে, সেও খেতে পছন্দ করে। এখন পছন্দটা মানুষের তো নিজের ক্যারেক্টারের সঙ্গে মিল যারা আছে, নাকি বুঝেন নাই? লাইক মাইন্ডেড পিপল। আমি রাত জাগি, তুমি রাত জাগো, আসো আমরা যে কোনো একটা জায়গায় আমাদের মিল আছে। বুঝেন নাই কথা? তো মানুষ এখন আপনার পছন্দ অপছন্দ টোটালি ডিপেন্ড করছে আপনার নিজের ক্যারেক্টার এর উপরে। এখন আপনার ক্যারেক্টারটা কি আপনার নিজের তৈরি করা কিনা,
না, আপনার ক্যারেক্টার মোটেই আপনার নিজের তৈরি করা না। আল্লাহ আপনাকে এভাবে বানাইছেন কিনা? না, আল্লাহ সবাইকে একেবারে সুন্দরভাবে পবিত্রভাবে পৃথিবীতে পাঠাইছে। যেমন আমরা বলি না যে আমরা যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হই, তাহলে আমাদেরকে আল্লাহ পাপী হিসাবে পৃথিবীতে পাঠাননি, আমাদেরকে পবিত্র হিসাবে পাঠিয়েছেন, নিষ্পাপ হিসাবে পাঠিয়েছেন, ফিতরাতের উপরে পাঠিয়েছেন, প্রকৃত অবস্থায় পাঠিয়েছেন। তো এই যে ডায়াবেটিস, এটা হচ্ছে রক্তের চিনি বেড়ে গেলে তাকে ডায়াবেটিস বলে। রক্তের গ্লুকোজ বেড়ে গেলে তাকে কি বলে? ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস কেন হয় বোঝার চেষ্টা করেন। দেখেন, কোষে জায়গা যদি থাকে তখন আপনি ভাত রুটি যাই খান, রক্তে চিনি আসবে, চিনিটা কোষে ঢুকবে, কোষ শক্তি হিসাবে সেটাকে ব্যবহার করবে, আপনি সেই শক্তি দিয়ে দৌড়াদৌড়ি চলাফেরা করবেন, কথাবার্তা বলবেন, সো কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আপনি খাচ্ছেন কিন্তু ব্যবহার বা বার্ন করছেন না, সীমা লঙ্ঘন করছেন, বারবার খাচ্ছেন, অলসতা করছেন, বিলাসিতা করছেন, রাত জাগছেন, টেনশন করছেন, অনিয়ম বিশৃঙ্খল জীবনযাপন করতেছেন, এভাবে করতে করতে কোষের ভিতরে অতিরিক্ত যে চর্বিগুলো জমতে থাকে, টক্সিসিটি হতে থাকে, ইনফ্লামেশন হতে থাকে, এইভাবে কোষে ওভারলোড হয়ে যায়। তখন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, কারণ জায়গা নেই। তখন রক্তের চিনি বাড়তে থাকে, তার নাম ডায়াবেটিস। তা এখন ডায়াবেটিস কি তাইলে কোনো নেককার, একজন ইমানদার, একজন প্রকৃত মুমিন তার হওয়ার কোনো সুযোগ আছে? না। কেন? কারণ একজন প্রকৃত ইমানদার ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে, যে কোরআন হাদিসকে বিশ্বাস করে, সে কোষে ওভারলোড হবে না। কারণ সে প্রথমেই খবিশ খাবে না, সে খাবে শুধু হালাল এবং তৈব। সে অতিরিক্ত খাবে না, খুবই সামান্য খাবার গ্রহণ করবে, অথবা সর্বোচ্চ সীমা 1 ভাগ খাবে, 1 ভাগ ফাঁকা রাখবে, ঠিক আছে? এবং সে ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবে, এবং সে মাঝে মাঝে রোজাও রাখবে, এবং অবশ্যই সে শক্তির চর্চা করবে। শক্তিশালী মুমিন, আল্লাহর কাছে প্রিয়, সে অলসতা করবে না, সে বিলাসিতা করবে না, সে রিজিক অন্বেষণ করবে, সে জমিনে বিচরণ করবে, কিন্তু জমিনে বিশৃঙ্খলা করবে না, রক্তপাত করবে না, ফিতনা ফাসাদ করবে না, সে ডিসিপ্লিন অনুযায়ী চলবে। তাহলে তার এখন কোষে ওভারলোড হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে, সে রোজাও রাখে, বুঝতে পারছেন? সে জমিনে বিচরণ করে, সে ঘাসে হাঁটে, সে রোদ্রে যায়, সে রাতকে রাতের মর্যাদা দেয়, দিনকে দিনের মর্যাদা দেয়, এবং মানুষের কল্যাণে কাজ করে, অন্যের ভালো চিন্তা করে, এবং নিজের স্বার্থ না, সে পৃথিবীর স্বার্থ দেখে, পৃথিবীকে দেওয়ার চেষ্টা করে, পৃথিবীকে নেওয়ার চেষ্টা করে না। আর যেহেতু সে সামান্য সময়ের জন্যে, অল্প সময়ের জন্যে, একেবারে অল্প মোমেন্টের জন্য সে পৃথিবীতে অবস্থান করবে, এই জন্য পৃথিবীতে সে কেমন আছে সে সেটা নিয়ে ভাবে না। সে তার আখেরাতকে যেন ভালো রাখতে পারে, জান্নাতে যেন ভালো থাকতে পারে, আল্লাহর সামনে দাঁড়ালে তার চেহারা যেন উজ্জ্বল হয়, সেগুলো নিয়েই সে ভাবে। অতএব পৃথিবীতে সে অনেকটা না থাকার মতোই থাকে। অতএব পৃথিবীর কোনো কনসার্ন নেই তার, পৃথিবীর কোনো দুঃখ কষ্ট তাকে স্পর্শ করে না, কারণ সে এখানে বিচরণ করে না। সে বিচরণ করে আল্লাহর অন্য জগতে, যেখানে সে যাবে সেটাই তার কল্পনা, যেখানে স্থায়ীভাবে থাকবে, যেখানে সে তার অনন্তকাল যেখানে সে অবস্থান করবে, সেগুলো নিয়েই সে ভাবে। কিন্তু তাহলে তার কি হলো? খেয়াল করেন, এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম, যে প্রথমে কি বলেছে, মানুষ রুগী হয়, সে মনে করে এই পৃথিবী ছেড়ে সে যাবে না, পৃথিবীতে সে স্থায়ী। পৃথিবীর শান শৌকত, ধন দৌলত, যশ প্রতিপত্তি, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা ইত্যাদি নিয়ে যারা ভাবে তারা, খেয়াল করছেন? তো এখন তাহলে তার মানসিক প্রশান্তি থাকবে। তাহলে কি তার কোষে ওভারলোড হওয়ার কোনো সুযোগ আছে? তার কি রক্তনালী ব্লক হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে প্রকৃত ইমানদার এই ধরনের রোগে আক্রান্ত হলে বুঝবেন অ্যাকচুয়ালি সে হয়তো তার ইমান অনুযায়ী কর্ম পদ্ধতি নির্ধারণ করেননি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।